লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কজনই গাড়িতে চড়ে? আচ্ছা, গাড়িতে তো সবাই চড়ে, যে লেখাপড়া করে যে করে না তারা সবাই কিন্তু গাড়িতে চড়ে, বাট নিজের গাড়িতে কয়জন চড়ে? শিক্ষার নামে আমরা কি শিক্ষিত হচ্ছি? এদেশে এক রাত পরে পাশ করা যায়। যে ব্যর্থ হয় সে কি বলে যে আমি যেহেতু ব্যর্থ আমাকে কিছু করে দেখাতে হবে। আদৌ কি আমাদের শিক্ষা ব্যবস্থা কখনো সেরকমটা ছিল যেভাবে আমরা আসলে অনেক দূরে এগিয়ে যেতে পারতাম? ব্যাপারটা হচ্ছে যে কি ছিল কি ছিল না সেটা নিয়ে কথা বলে তো লাভ নেই, কি হতে পারতাম, বাকিরা কি হয়েছে। একটা প্রজন্ম যদি আমরা বদলে দিতে পারি, বদলে যাবে এ দেশ, বদলে যাবে এ জাতি, গৌরবময় বাঙালি আবার গর্জে উঠবে। আমাদেরকে সারা জীবন একটা জিনিস শেখানো হয় যে পড়ো আর চাকরি করো। চাকরি কয়টা চাকরি দিবে কে? বাংলাদেশের ক্যাপাসিটি কয়জন বিসিএস ক্যাডার নেবে? একটা অন্ধ রেসের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে যে আমার গভর্নমেন্ট জব লাগবে, হোয়াই 85 জন অ্যাপ্লাই করেছে, মাস্টার্স পাস 10,000 টাকা বেতনের চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। আমার লজ্জা লাগে এইরকম সিভি দেখতে। যাদের থেকে প্রোডাক্ট নিয়ে এসে রেগুলার ব্যবহার করছি তাদের মতো প্রোডাক্ট বানাতে পারছি না, এর থেকে লজ্জা কি হতে পারে? আমরা যে নিজেরাই নিজেদের দেশকে ধ্বংস করছি। এই ইন্টারনেট ফাঁদে থেকে সে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটা চাকরিতে ঢুকে পড়ছে। ফর্মাল পোশাকের ভেতরে যে তার যে ঘামের গল্পটা, এই গল্পটা কিন্তু সবসময় কাকতালীয় অবস্থায় থেকে যায়। দেখেন, কোরআনে আল্লাহ বহুবার বলছে তোমরা কি চিন্তা করো না, তোমরা কি বোঝো না, অথচ তোমরা বিবেকবান। আমরা চিন্তা করি না। আমি বলি যে সার্টিফিকেট থাকলে আপনি শিক্ষিত, এটা ভুল কনসেপ্ট। আমরা কিন্তু দেখছি যে বহুদিন ধরে একটা গতানুগতিক অন্ধ অনুকরণের মধ্যে আমরা আছি। বিশেষ করে দেখা যাচ্ছে জীবনের শুরু থেকে যখন কেউ শুরু করছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে মুখস্থ করানো হচ্ছে, পড়ানো হচ্ছে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কজনই গাড়িতে চড়ে? আচ্ছা, গাড়িতে তো সবাই চড়ে, যে লেখাপড়া করে যে করে না তারা সবাই কিন্তু গাড়িতে চড়ে, বাট নিজের গাড়িতে কয়জন চড়ে? বিষয়টা ওইখানে আটকে যায়। আছি এখন শুরুতে কথা বলছিলাম শিক্ষা ব্যবস্থার নানান বিষয় নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছেন মেন্টর মিতু, যিনি একজন মাইন্ড অ্যান্ড মার্কেটিং এক্সপার্ট। ওয়েলকাম করছি আপনাকে। অসংখ্য ধন্যবাদ। এই যে একটা টেবু দেখা যাচ্ছে যে আমি একদম শুরু থেকেই পড়াশোনা করছি নির্দিষ্ট একটা বিষয়ের উপর, সেটার পরে আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করলাম, ইউনিভার্সিটি বা অনার্স লেভেলে গিয়ে আমাকে পড়তে হচ্ছে আরেকটা বিষয়ের উপর। এটা শেষ করে আবার আমাকে কিন্তু সেই মরা মানুষের মাথা গুনতে হচ্ছে, কত সালে আসলে উগান্ডার রাজধানীর নাম কি সেটা আমাকে জানতে হচ্ছে। এই যে একটা ব্যবস্থা, এই যে চাকরি পাওয়ার একটা বিষয়, একজন ব্যক্তি যখন সেই চাকরিটা পেয়ে যাচ্ছে ততক্ষণে কিন্তু আবার তার যে নিজের সাবজেক্ট রয়েছে, যে স্কিলগুলো রয়েছে, স্কিল তো আসলে এখানে কিছুই নেই, সেই স্কিলগুলো কিন্তু সে ভুলে যাচ্ছে। আমরা আসলে জীবনে আসলে কি শিখছি? আমরা আসলে একটা র্যাট রেসে আছি, দৌড়াচ্ছি কিসের পিছনে নিজেই জানি না। আমাদের আসলে জীবন যৌবন কোথায় চলে যাচ্ছে আমরা সেটাই খুঁজে পাচ্ছি না। শিক্ষার নামে আমরা কি শিক্ষিত হচ্ছি? এদেশে এক রাত পরে পাশ করা যায় এমন শিক্ষা ব্যবস্থা কোথায় পাবেন আপনি? আমি বলি মহৎ আমাদের এই শিক্ষা ব্যবস্থা, যেখানে শেখার নেই তেমন কিছু। অনেক কিছুই আপনি শিখেছেন, বাট আপনার ব্যক্তিগত জীবনে বা আপনার প্রফেশনাল, আপনার বিজনেস লাইফে ব্যবহার করছেন তার কোনো কিছু? আমি 4টা জিপিএ 5 নিয়ে আছি। এই যে জিপিএ 5-এর একটা নেশা, ভালো ফলাফল করার একটা নেশা, দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় ক্লাস 1-এ বা 2-এ যারা আমরা কবিতা পড়তাম, নতুন নতুন পায়রাগুলি ঝুটুন বেঁধেছে, পায়রাগুলি কিন্তু ঝুটুন বেঁধেছে, কিন্তু আমাদের জীবনটা কি গুছিয়ে গেছে? আসলে নতুন নতুন পায়রাগুলো কি আসলে ঝোটন বাঁধে? ঝুটুন বাঁধে কিনা জানি না, খুবই কষ্টকর বলার, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে এই জায়গাটায়। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে ছোটবেলা থেকে আমরা যেভাবে আসলে পড়ে শিখে এসেছি, বিশেষ করে আমরা দেখেছি যে আমাকে কবিতা মুখস্থ পড়তে হচ্ছে বা আমাকে কবিতাগুলো লিখতে হচ্ছে। আদতে এই যে কবিতাগুলো মুখস্থ করে এসেছি, এতগুলো শব্দের অর্থ আমরা লিখেছি, ভাব সম্প্রসারণ লিখেছি, ভেতর থেকে আসলে মানুষের কর্মজীবনে এগুলো আসলে কতটুকু কাজে দিয়েছে? আমার জীবনে তো সেভাবে কাজে দেয় না। মাঝে মাঝে কিছু কথা বলি, কোনো কবিতা বলি, কথার ছলে অনেক কিছুই বলে ফেলি, এইটুকুই কাজে দিয়েছে। অর্থাৎ গল্পের ছলে ছলে বলা, সেই ছিল আমাদের কবিতা। ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনি তো 4টা জিপিএ 5 পেয়েছেন না? আপনার পিছনে যে ছিল ব্যাক বেঞ্চে সে কোথায়? অনেকেই অনেক উপরে আছে। আফসোস হয় না যে এতগুলো একদম। জিপিএ 5 আমার কি কাজে দিল? দেখেন, আমি বলি, আমি যখন ইন্টারে ছিলাম, আমার যে ইংলিশ টিচার ছিলেন, স্যারের নাম বলে ফেলি, স্যারের নাম হচ্ছে ইকবাল স্যার। স্যার একটা কথা বলছিল যে আমাদের ক্লাসে একটা ছেলে ছিল, ওই ছেলেটা পড়াশোনায় খুবই বাজে ছিল। স্যার তখন একটা কথা বলেছিল, ওর নাম্বারটা নিয়ে রাখবা। আমার তো কিউরিসিটি মন, আমি তো প্রশ্ন করতে ভালোবাসি। আমি স্যারকে বললাম যে স্যার কেন? ও তো পারে না, ওর নাম্বার কেন আমি নিতে যাব? স্যার বলছে ওর নাম্বারটা নিয়ে রাখো, তোমরা যখন অনেক A+ পাবা, গোল্ডেন A+ পাবা, চাকরি হবে না, ওর প্রতিষ্ঠানে চাকরি করতে হবে। একদম। সো ব্যাপারটা হচ্ছে যে ফেল করে বিজনেস করে সে বড় প্রতিষ্ঠান করে, আর আমরা পাশ করে চাকরির পিছে দৌড়াদৌড়ি করে মরি। ব্যাক বেঞ্চের যারা দেখছি তাদের জন্য কিন্তু চরম মোটিভেশনের একটা জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে। সবাই যে বড় হতে পারবে বিষয়টা এমন না। বড় হওয়ার জন্য লাগবে ইচ্ছা শক্তি, লাগবে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, মনোশক্তি। সো আপনার যদি মাইন্ডসেট পরিবর্তন না হয়,
একটা ধাক্কা জীবনে দরকার। যে ব্যর্থ হয় সে কি বলে যে আমি যেহেতু ব্যর্থ আমাকে কিছু করে দেখাতে হবে। পৃথিবীর যত সফল ব্যক্তিদের দিকে আপনি তাকাবেন, ইলন মাস্কের দিকে তাকান, স্টিভ জবসের দিকে তাকান। স্টিভ জবসের কথা আমি বলি, সে তো পরিত্যক্ত সন্তান। কলেজে যখন গিয়েছে তার বাবা মা টাকা দিতে পারে নাই, অভাবে সে পড়াশোনা ছেড়ে দিয়েছে। তার কোম্পানির ফোন ব্যবহার না করলে আমাদের ইগোতে বাজে যে আমরা কি আসলে কিছু হলাম কি হলাম না। টাকা থাক বা না থাক, বাবার ঘাড়ে দরকার হলে বন্দুক রেখে আমরা বলি যে আইফোন কিনে দাও। আরেকটা বিষয় জানতে ইচ্ছে করছে যে অর্থের সাথে মানুষের কি নৈতিক মুক্তি ঘটে কিনা? অবশ্যই অর্থর সাথে আসলে কোনো কিছুই না, অর্থ একটা এলিমেন্ট, এটা আপনার আসল চরিত্র বের করে। অনেকে ভাবে যে টাকায় আসলে মানুষ নষ্ট হয়ে যায়। নো, অর্থ আপনার চরিত্র প্রকাশ করে। ভালো মানুষরা অর্থ দিয়ে ভালো কাজ করে, খারাপ মানুষরা অর্থ দিয়ে খারাপ কাজ করে। অর্থ একটা টুল, এটার কোনো শক্তি নেই, যে যেভাবে ব্যবহার করে। কিন্তু এই শক্তি সবকিছুর নেপথ্যেই তো হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছি আজকে। হ্যাঁ, দিন শেষে আপনি শিক্ষিত না হলে তো আপনি বড় কিছু করতে পারবেন না। আমি বলি যে সার্টিফিকেট থাকলে আপনি শিক্ষিত, এটা ভুল কনসেপ্ট। খুব ছোট্ট করে যদি বলি যে শিক্ষা ব্যবস্থাকে আসলে কেমন দেখছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে? আমার মনে হয় যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 200 বছরের পরিবর্তন হয়নি, পরিবর্তন আনা দরকার। আমাদের পরে যে সকল রাষ্ট্র এসেছে, আমি যদি সিঙ্গাপুরের কথা বলি, আমি যদি মালয়েশিয়ার কথা বলি, আমি যদি মালদ্বীপের কথা বলি, ভিয়েতনামের কথা বলি, তারা কোথায় আর আমরা কোথায়? সো বিকজ অফ এই যে নেপোলিয়ান যেটা বলে গেছে যে একটা শিক্ষিত মা দেও, আমি একটা শিক্ষিত জাতি দিব, জাতি উপহার দিব। বাট আমরা কি শিক্ষিত মা দিতে পারছি? আদৌ কি আমাদের শিক্ষা ব্যবস্থা কখনো সেরকমটা ছিল যেভাবে আমরা আসলে অনেক দূরে এগিয়ে যেতে পারতাম? ব্যাপারটা হচ্ছে যে কি ছিল না সেটা নিয়ে কথা বলে তো লাভ নেই, কি হতে পারতাম, বাকিরা কি হয়েছে। আপনি যদি ইতিহাস দেখেন, অন্ধকার ছিল একটা সময়। আমাদের নিজস্ব কি আছে? সবকিছুতে বিদেশি বিভাষীরা যখনই এখানে এসেছে তখনই তো আমাদের উপর আধিপত্য বিস্তার করার একটা বিষয় ছিল। কিন্তু এখন তো আমরা প্রায় স্বাধীনতারও অনেকগুলো বছর পেরিয়ে গেছি, প্রায় 50 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই যে লম্বা সময় ধরে শিক্ষা ব্যবস্থার অনেক কিছু বলা হচ্ছে, সৃজনশীল পদ্ধতি নিয়ে আসা হচ্ছে। কিছুদিন আগে হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের একটা প্রশ্ন ভাইরাল হয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের একটা প্রশ্ন। সেখানে সৃজনশীল কিভাবে লিখতে হয় বা তাদের প্রশ্নের মান নিশ্চয়ই আপনি দেখেছেন, এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ভেতরেরটাকে বের করে নিয়ে আসো। আমাদের সৃজনশীল ব্যবস্থা আসলে সেরকমটা হতে পারেনি কেন? কারণ আমাদের ভিতরেই তো কিছু নেই, বের হবে কোথা থেকে? বিষয়টা এমন না। আমি সাপোজ একটা কথা বলি যে আপনার যদি ভিতরে কিছু না থাকে আপনি কোথা থেকে দিবেন? আপনার মানিব্যাগে যদি টাকা না থাকে আমি চাইলে কি দিতে পারবেন? আগে তো ভিতরে থাকতে হবে। আমার মতে হচ্ছে ফ্যামিলি থেকে পরিবর্তন আসতে হবে। একটা প্রজন্ম যদি আমরা বদলে দিতে পারি, বদলে যাবে দেশ, বদলে যাবে জাতি, গৌরবময় বাঙালি আবার গর্জে উঠবে, আমি বিশ্বাস করি। কারণ কি, এই যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা ফার্স্ট্রেটেড, 11 লক্ষ শিক্ষিত ছেলে ঘুরে বেড়াচ্ছে এদেশে। এর দায় কে নেবে? কি শিক্ষা ব্যবস্থা যে চাকরি পায় না, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, পড়ার পরে আবার শিখতে হয়, নতুন করে শিখতে হয়, কমিউনিকেশন শিখতে হয়, প্রেজেন্টেশন শিখতে হয়, কম্পিউটার স্কিল। ওয়াই? কেন আমাদের শিক্ষা ব্যবস্থা এগুলো নেই? আমরা কি ট্যাক্স দিই না? সো আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি কবে হবে? সো যতদিন এই শিক্ষা ব্যবস্থা বদলাবে না ততদিন এই দেশ তো বদলাবে না। আমাকে স্কিল নিয়ে কাজ করতে হবে। যে মানুষটা আমি আমার পড়াশোনা শেষ করার পরে আমি নতুন করে কম্পিউটার স্কিল শিখছি, প্রোগ্রামিং শিখছি, কারিগরি বিষয়গুলো শিখছি, আমি কম্পিউটারের বিভিন্ন বিষয় শিখছি। এটা যদি আমার মাধ্যমিকের পর থেকে আমি শিখতে পারতাম, আমি ছোটবেলা থেকেই যদি হাতে কলমে ধরে ধরে যন্ত্রপাতির বিষয়গুলো শিখতাম, তাহলে তো আমাদের উদ্ভাবনগুলো তো আজকে সারা বিশ্বে দুর্দান্তভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেত। এই জায়গাটায় যে আমাদের একটা বড় ব্যর্থতার জায়গা তৈরি হয়ে গেছে, এই দায়ভারটা আপনি কাকে দিবেন? এই দায়ভারটা আমি কাকে দিব? আসলে আমরা প্রত্যেকে এটার জন্য দায়ী, প্রতিটা মানুষ দায়ী। কারণ আমরা কখনো এটা নিয়ে সোচ্চার হইনি। আমরা অন্যের দোষ দিতে ভালোবাসি, আমাদের নিজের দোষটা কখনোই দিতে চাই না। আমি কি পরিবর্তন হয়েছি? আমি চাই পুরো সমাজ, পুরো দেশ, পুরো রাষ্ট্র সব কিছু পরিবর্তন করতে, বাট পরিবর্তনটা আসা উচিত নিজের থেকে। আমি যদি নিজের পরিবর্তন করি, আমার দেশ একদিন পরিবর্তন হবে। এই যে পরিবর্তনের জায়গাটা আমরা আলোচনা করছি, এই পরিবর্তনটা তো আমাদের সেই আপনি বলছেন 200 বছর আগে থেকে, যখনই বিদেশিরা এসেছে তখনই কিন্তু আমরা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছি। আমরা চেষ্টা করেছি যে নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য। এর ফলে আমাদের যে চিন্তা ভাবনাগুলো, আমাদের যে ধারণাগুলো, আমাদের যে বৃত্তের বাইরে বেরিয়ে আসা, সেই জায়গাটায় খোলস ছেড়ে বেরিয়ে আসার কোনো চেষ্টা কিন্তু বাঙালিরা জাতিগতভাবে করেনি, চেষ্টা করেছে টিকে থাকার জন্য। এইটা আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। আমার কাছে বিষয়টা এরকম যে তেলাপোকার মতো 100 বছর বাঁচার দরকার নেই, 1000 বছর টিকে থাকার দরকার নেই। ডাইনোসরের মতো বাঁচেন, যাতে আপনি মরে গেলেও মানুষ মনে রাখে যে আপনি ডাইনোসর ছিলেন। সো আমাদের এই শিক্ষা ব্যবস্থা তেলাপোকার মতো, এই টিকে আছে 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 আছে, কোনো পরিবর্তন নেই। সৃজনশীলতার নামে আরও আমি কি বলবো, আরেকটা রঙ্গ তামাশা।
যারা তৈরি করছেন প্রশ্নগুলো তাদেরও কতটুকু দক্ষতা আছে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কিন্তু আপা একটা বিষয় খুব করে জানতে ইচ্ছে করছে যে আমরা এই যে দক্ষতা নিয়ে কথা বলছি, আমরা বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, আদতে আমাদের যে সামাজিক অবকাঠামো, আমি একজন ছেলে হিসেবে বলতে পারি আমি যখনই হচ্ছে পড়াশোনা শেষ করলাম, করে আমি নিজে উদ্যোক্তা হতে যাব, আমি নিজে একজন ব্যবসায়ী হতে যাব, আমি নিজে ভালো কিছু করতে যাব, আমাদের বিশেষ করে নিজেদের ফ্যামিলি একই সাথে শ্বশুর মহলের মধ্যেও কিন্তু একটা অ্যালার্জি আছে যে বিসিএস ক্যাডারের বাইরে জামাই নেওয়া যাবে না। এটা কিন্তু যুবকদের যারা দেখছেন তাদের সবারই কিন্তু দুঃখ, আই থিঙ্ক ম্যাক্সিমাম মানুষের দুঃখ এটা, যে ভালো জামাই হতে হলে অবশ্যই বিসিএস ক্যাডার হতে হবে, ওই ইতিহাস গুনতে হবে, মরা মানুষের মাথা গুনতে হবে, এভাবে কিন্তু অনেকে বলে থাকে। তো এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি আসলে মনে করি যে বিসিএস ক্যাডার সবাইকে হতে হবে কেন? সবার মাথায় এই চিন্তা কেন? আর বাংলাদেশের ক্যাপাসিটি কয়জন বিসিএস ক্যাডার নেবে? একটা অন্ধ রেসের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে যে আমার গভর্নমেন্ট জব লাগবে। হোয়াই? গভর্নমেন্ট জব ছাড়া কি তুমি দেশের উন্নতি করতে পারবা না? তুমি কি ইম্প্যাক্ট রাখার জায়গা নেই? সরকারি চাকরি করলে ইটস ওকে, ইটস গুড, আমি বলি যে অবশ্যই দেশ সেবা থাকা উচিত, দেশপ্রেম থাকা উচিত, খুবই ভালো বিষয়। কিন্তু দেশ পরিবর্তন কখন হবে? যখন আমি হাতে কলমে গুরুত্বপূর্ণ যখন আমি এমন কিছু করব যাতে পুরো পৃথিবী আমার দিকে তাকিয়ে থাকবে যে বাঙালি এই কাজ করেছে, আমার আবিষ্কার নেওয়ার জন্য মানুষ লাইন ধরবে, সেদিন আমি যোগ্য হব। একদম। তো আমাদের দেশের মানুষগুলো দেখেন, আপনি দেখবেন যে এদেশে যারা যোগ্য ছেলে তারা এই দেশে থাকে না, তারা বাইরের দেশে যায় সেবা দেয়। নাসাতে আমাদের লোক কাজ করে। মুক্তভাবে চিন্তার জায়গাটাই মনে হয় আমাদের একটা ঘাটতি আছে। কারণ আমি যখন চিন্তা করছি যে আমার 100টা এমসিকিউ কিভাবে কারেক্ট করতে হবে, অন্য কেউ বসে বসে ভাবছে যে নাসা সূর্যের সাথে আমাদের দূরত্ব কত, কিভাবে আমরা সূর্যের শক্তিটাকে কাজে লাগাতে পারি, কিভাবে আমরা একটা সোলার প্যানেল বা ভালোভাবে উদ্ভাবন করতে পারি। অবশ্যই অবশ্যই দেখেন, তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। রিসেন্টলি আপনি দেখবেন যে একটা ছেলে, সে মেকানিক, সে একটা প্লেন বানিয়েছে, তাকে কি গুরুত্ব দিয়েছে এই জাতি? আপনার নামও বলে ফেললেন। তাকে কি গুরুত্ব দেওয়া হয়েছে? তার জন্য কি পর্যাপ্ত সাপোর্ট আছে? নেই। বাট যে প্লাস পেয়েছে তাকে কি করবে? আরও বিভিন্ন ব্যাংক থেকে তাকে স্কলারশিপ দিবে, তাকে বিদেশে পাঠানো হবে। যে মুখস্থ করলো, যে মাথা থেকে বমি করলো, যার হৃদয়ে নেই কিছু, যার মধ্যে ক্রিয়েটিভিটি নেই, তাকে নিয়ে আমাদের মাতামাতি, তাহলে কিভাবে আমরা উন্নত হব? শিক্ষকরা যারা আসলে শিক্ষকতা করছেন তাদেরও তো পারিবারিক দিনদশা বা সেই মুক্তির জায়গাটা নেই। তারা যে পর্যাপ্ত পরিমাণে পরিবারকে বাদ দিয়ে এসে সময় দিবে, সেই সুযোগটাও তো আমাদের আর্থসামাজিকভাবে অবকাঠামো এই সুযোগটা দিচ্ছে না। এই দুঃখের জায়গা তো আমারও। শিক্ষকদেরকে আমি দেখেছি বেতন বাড়ানোর জন্য রাস্তায় লাইন ধরতে, মারামারি করতে, মাথা ফাটাতে খেতে হচ্ছে। তাহলে যে জাতির শিক্ষক দরিদ্র, সে জাতি কিভাবে উন্নত হবে? প্রশ্নটা আমি সবার কাছে রেখে যেতে চাই। যে আপনার যদি টিচার, আমি একটা কথা বলি, আমার সময় আমার শিক্ষক সাইকেল নিয়ে আসতো, আমি হেঁটে যেতাম, ইটস কোয়াইট গুড। তাহলে আমি চাচ্ছি যে আমি ভার্সিটিতে যাব, তাহলে আমার শিক্ষককে তো রোলস রয়েলস নিয়ে আসতে হবে। আদারওয়াইজ কীভাবে এই জাতি উন্নত হবে? আমি কাকে দেখে শিখবো? আমি যদি শিখি এটা যে আমার শিক্ষকের নুন আনতে পান্তা ফুরায়, তাহলে আমার কি হবে? ইটস ওকে, আমি গুড, ভালো আছি। বড় স্বপ্ন দেখবো কিভাবে? আমার শিক্ষক এখন হয়তো বা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, তাহলে আমি কি চিন্তা করবো? আমার সাইকেল নিয়ে যাওয়া উচিত। শিক্ষকের উপরে যাওয়াটা তো কেমন দেখায় না? আমরা তো সম্মান করতে ভালোবাসি, আমরা তো সম্মানী জাতি। আমাদের মধ্যে একটা আছে, প্যারা আছে, পেইন বলে আমি এটাকে। সেটা হচ্ছে আমাদের শুধু সম্মান লাগবে, বাট আমরা সম্মান দিতে চাই না। প্রত্যেক বছরই আমরা দেখি কারিকুলামের কিঞ্চিত পরিমাণে পরিবর্তন হয়, বই চেঞ্জ হয়, কিন্তু দিন শেষে আসলে কারো কিন্তু ওই বইয়ের লেখা ছাড়া কিন্তু কার্যকরী যে যন্ত্রপাতি সেগুলো কিন্তু শিক্ষার্থীদের হাতে আসছে না। এই পরিবর্তনের জন্য আসলে কোন ধরনের ইভলিউশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমরা সব থেকে বেশি প্রোডাক্ট আনি কোথা থেকে? চীন থেকে, জাপান থেকে। চীন আর জাপান, ওদের শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি। আমাদের কি লজ্জা থাকা উচিত না? যাদের থেকে প্রোডাক্ট নিয়ে এসে রেগুলার ব্যবহার করছি, তাদের মতো প্রোডাক্ট বানাতে পারছি না? এর থেকে লজ্জা কী হতে পারে? আমরা যে নিজেরাই নিজেদের দেশকে ধ্বংস করছি, কেন আমরা শিখতে পারছি না? সো আপনি দেখেন, চায়নার কথা আমি যদি বলি, চায়নায় কী করে? এখন স্কুলে তারা দিয়ে দিয়েছে যন্ত্রপাতি, ওইখানে সে বানাবে। মেন্টাল ডেভেলপমেন্ট নাই, আমাদের মেন্টাল পিচই তো নাই। আমাদেরকে সারা জীবন একটা জিনিস শেখানো হয় যে পড়ো আর চাকরি করো। চাকরি কয়টা? চাকরি দিবে কে? এমপ্লয়ার নাই, সব এমপ্লয়ি। আমি মজার বিষয়, আমার অফিসের স্টাফের জন্য আমি সার্কুলার দিয়েছি, 85 জন অ্যাপ্লাই করেছে, মাস্টার্স পাস, 10,000 টাকা বেতনের চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। আমার লজ্জা লাগে এইরকম সিভি দেখতে। তাহলে তোমার মাস্টার্স পাস করার দরকার কি? আমি ওখানে শিক্ষাগত যোগ্যতাও লিখিনি। ছোটবেলা থেকে রিক্সা চালালেও কিন্তু থেকে বেশি ইনকাম করতো। অবশ্যই একটা রিক্সা চালক দিনে, মানে যদি তাদের মান্থলি ইনকাম আমরা হিসাব করি, 50 থেকে 60,000 টাকা সে ইনকাম করে ঢাকা শহরে। আর একজন শিক্ষিত ছেলে, সে 10,000 টাকা 20,000 টাকা বেতনের চাকরির জন্য আবেদন করে। আমাদের কর্পোরেট
ফান্ডটাও কিন্তু এরকম দেখা যাচ্ছে যে কেউ বিজনেসের কোনো একটা সাবজেক্ট নিয়ে খুব ভালোভাবে পড়ছে যে সে একজন এন্টারপ্রেনিয়র হবে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে তাকে ইন্টার্নের ফাঁদে পড়তে হচ্ছে। এই ইন্টার্নের ফাঁদে থেকে সে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটা চাকরিতে ঢুকে পড়ছে, এবং সেখানে তার যে ঘাম, ফর্মাল পোশাকের ভেতরে যে তার যে ঘামের গল্পটা, এই গল্পটা কিন্তু সবসময় কাকতালীয় অবস্থায় থেকে যায়। এটা কিন্তু যে কেউ জানেও না, তারা যে প্রকাশ করবে সেই প্রকাশের জায়গাটাও কিন্তু অপূর্ণতা আসে, এবং এই শুভঙ্করের ফাঁকির জন্যই অনেকের জীবনের যে নেতিবাচক গল্প, এই গল্পগুলো একদম অপ্রকাশিত অবস্থায় থাকে। এর জন্য কি সে দায়ী নয়? তার সারাউন্ডিংসও দেয়। অবশ্যই প্রতিটা জিনিস যাই। আমরা একটা কথা ছোটবেলায় পড়েছি, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা ভাসে। আমাদের যে পরিবার, সারাউন্ডিংস, জিমরন একটা কথা বলেছে, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড দ্য টাইম মোস্ট। আপনি ওই 5 ব্যক্তির গড় যার সাথে আপনি সব থেকে বেশি সময় ব্যয় করেন। এটা কিন্তু নীতি কথা না, এটা হচ্ছে ব্রেন সায়েন্সের কথা। আপনি যখন 5 জন কোটিপতির সাথে ঘুরবেন, আপনার ব্রেনের যে নিউরনিং আছে, আমাদের ব্রেনের কিছু স্পেশাল সেল আছে, নিউরন আছে, ওদের কাজ হচ্ছে অন্যকে কপি করা। সো ওই যে 5 জনের সাথে আপনি ঘুরলেন, আগামী 5 বছর পর আপনি তার মতো করে চিন্তা করবেন। যখন চিন্তা বদলাবে তখনই তো আপনার জীবন বদলাবে। আমি বলি যে নিজেকে বদলান, জীবন বদলে যাবে। স্বপ্ন জেগে জেগে দেখতে হবে। আদৌ কি আমরা জেগে জেগে স্বপ্ন দেখতে পারি? আর আমাদের চারপাশকে এই স্বপ্নটা দেখাতে পারে আদৌ? আমাদের চারপাশ, আমাদের জাতীয় খেলার নাম কি? কাবাডি, পা টেনে ধরা। আমাদের চারপাশটা হচ্ছে এরকম টেনে ধরা জাতি আমরা। যতক্ষণ পর্যন্ত আমরা সমালোচনা ছেড়ে দিব না, যতক্ষণ পর্যন্ত আমরা একজন আরেকজনকে সামনের দিকে পুশ করব না, যতক্ষণ পর্যন্ত একে অপরের সাপোর্ট হব না, ততক্ষণ পর্যন্ত এই দেশ বদলাবে না। কেউ সামনে গেলে আমরা চাই কি সে পিছনে যাক, তাকে নিয়ে যত সমালোচনা করা যায়, যত নেগেটিভিটি তাকে নিয়ে বের করা যায়, তাকে নিয়ে উল্টো আমরা ট্রল করা শুরু করি। যেমন দেখেন, আমি যখন শুরু করেছি তখন আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, আমাকে মারার হুমকি দেওয়া হয়েছে, আমাকে শ্যুট করা হবে। কি বলেছি আমি? আমি আপনার ভালোর জন্য বলছি, আপনি আমাকে মারতে আসছেন, আমি কি বলবো? আমি চুপ হয়ে গেলে কে বলবে? দিন শেষে আজকে আমি বলছি, কালকে 10 জন বলবে, পরশু দিন পরিবর্তন আসবে, ইভ্যালুয়েশন আসতে সময় লাগে, বাট শুরু করা দরকার। আমি এটা স্টার্ট করেছি, ইনশাল্লাহ সবাই যদি আসে, আমি বলছি আগামী 5 বছরে বাংলাদেশ আবার লিডিং কান্ট্রি হবে। আপনি ইতিহাস ঘেটে দেখেন, আজ থেকে 200 বছর আগে বাঙালির অবস্থান কোথায় ছিল? পৃথিবীর অর্থনীতিতে বাংলাদেশের, ভারত উপমহাদেশের 12% অবদান ছিল, যখন ইংল্যান্ডের ছিল 1%। 350 প্রজাতির ধান ছিল আমাদের, এখন কয়টা আছে? 2টা। এই যে এত কিছু হতে হবে অনেক কিছুই আমরা বলছি, কিভাবে আসলে হবে এটা? কোনো বিষয় না, এখন তো এআই এর যুগ, আপনার হাতের মুঠোয় সব কিছু। শুধু শিক্ষা ব্যবস্থার পরিবর্তন তো এআই করতে পারবে না। আপনি তো নিজের পরিবর্তন করতে পারেন। আপনি যদি নিজেকে পরিবর্তন করেন, সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আমরা অনেকগুলো এখানে অপোনেন্টকে ধরেছি, এখানে আমরা পরিবারকে বলেছি, তারা টেবুর অন্যতম কারণ। আমরা নিজের পরিবারকে বললাম, শ্বশুরের পরিবারকে বললাম, শিক্ষা ব্যবস্থাকে বললাম, অবকাঠামোকে বললাম, সমাজকে বললাম, কিন্তু এই পরিবর্তনটা সবকিছু তো একটা কর্তৃত্ব তো কোথা থেকে পুশ করতে হবে। তো এই জায়গাটা আসলে কে প্রেস করবে? এই পরিবর্তনে শুরু করতে হবে আমাদেরকে, প্রতিটা মানুষকে শুরু করতে হবে যার যার জায়গা থেকে। আবার প্রশ্নটা যদি আমি আরেকটু ক্লিয়ার করে নিই আপনার কাছে, আমার জানার জায়গা থেকে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, ধরে নেন আপনাকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের দায়িত্ব দেওয়া হলো, 3টা উদ্যোগ আপনি নিতে পারবেন, আপনি আসলে কোন উদ্যোগগুলো নেবেন? নাম্বার 1, কোনো মুখস্থ শিক্ষা ব্যবস্থা চলবে না, অ্যানালাইসিস ভিত্তিক, রিসার্চ ভিত্তিক থাকতে হবে। যার যে সাবজেক্ট সেই সাবজেক্টে পড়াশোনা করবে। কম্পিউটার বেসড হইতে হবে, এআই থাকতে হবে। বর্তমানে এআই যুগ, আমাদের ছেলে মেয়ে এআই থাকে না, এআই জানে না। এই যে প্রোডাক্ট উৎপাদন যেটা চায়না করছে, চায়না কেন হচ্ছে যে সেরা? চায়না আপনি সব থেকে কম দামে জিনিসপত্র পাবেন, কারণ তারা সবাই উৎপাদন করতে পারে। বাট আমরা কি কনজিউমার? আমরা প্রডিউসার না, আমরা ক্রিয়েটর না। সব বাঙালিকে ক্রিয়েটর হতে হবে, চিন্তা করতে হবে। দেখেন কোরআনে আল্লাহ বহুবার বলছে, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি বোঝো না, অথচ তোমরা বিবেকবান। আমরা চিন্তা করি না। সো ওই চিন্তার জায়গাটাই কাজ করতে হবে। আমরা চিন্তা করি না, আমরা সব কিছু রেডিমেড চাই। সো রেডিমেড যদি আপনি চান, তাহলে তো আপনি কখনোই করতে পারবেন না। আপনি ওই যে অনেকে আমাকে বলে যে যা ইনকাম করি তা তো খেয়েই শেষ হয়ে যায়, আমি জমাবো কোথা থেকে? যখন আমি মানি ম্যানেজমেন্টের কথা বলি, কারণ আপনি তো নিজেকে যোগ্য করছেন না। অযোগ্য লোকের কাছে কখনো টাকা আসবে না। সাপোজ আপনার কথা বলি, আপনি যে পরিমাণ স্যালারি পান, নিচে একটা কর্পোরেট অফিসের ছেলে সেই পরিমাণ স্যালারি পাবে কিনা বলেন? আপেক্ষিক। পাবে না। একটা পিয়ন যে পরিমাণ স্যালারি পায়, একটা সিইও কি সেই পরিমাণ স্যালারি পায়? ডেফিনেটলি না। একটা অফিসার যে পরিমাণ স্যালারি পায়, একটা ম্যানেজার কি সে পরিমাণ স্যালারি পায়? জায়গাটা আছে। বৈষম্যের জায়গা না, যোগ্যতার জায়গা। বৈষম্য তো আছেই, বৈষম্যের কথা বলতে গেলে তো শেষ হবে না। যোগ্যতার মূল্যায়নের জায়গায় তো একটা ঘাটতি আছে। অবশ্যই সব জায়গায় ঘাটতি আছে। 3 নম্বর অপশনটা 3 নম্বর যেটা বললাম, বলে দিয়েছি, প্রডিউসার হতে হবে আমাদেরকে, ক্রিয়েটর হতে হবে। সো আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু থেকে তাদেরকে ক্রিয়েট করা শেখাইতে হবে। সে কি চায়? সে যদি একটা দেখেন, আপনি আমাদের যে আপনার যে নেইল কাটারটা, এটাও চায়নার। আপনি যে জিনিসগুলো ব্যবহার করেন মোস্ট অফ বাইরের দেশের, আপনি যে সাবানটা ব্যবহার করেন সেটাও আমাদের না। আপনি চিন্তা করেন বাঙালির কি আছে? বাংলাদেশের জিনিসপত্র হইলে আমরা চিন্তা করি যে এটা সস্তা হবে। ওয়াই?
আপনি দেশের টাকা বাইরে দিচ্ছেন, দেশকে দেউলিয়া করছেন, করে বলতেছেন যে আমাদের দেশে তেমন কিছু হয় না। আপনি দেশের কয়টা প্রোডাক্ট ব্যবহার করেছেন? সো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে দেশের শিক্ষা ব্যবস্থার আগে মেন্টালিটি চেঞ্জ করেন, যে আপনার নিজেকে আগে ঠিক করেন। নিজেকে না বদলালে দেশ কোনোদিন বদলাবে না। তাই অনেক গল্পই আসলে অপূর্ণ থেকে গেল, পরবর্তীতে আবার নিশ্চয়ই করবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন শুরুতে আমরা কথা বলছিলাম নানান বিষয় নিয়ে যেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে এবং পুরো জাতিকে পরিবর্তন করে দিতে পারে, এবং এভাবে এগিয়ে যাক, উন্নতির স্বর্ণ শিখরের দিকে এগিয়ে যাক পুরো জাতি, সেই প্রত্যাশা জ্ঞাপন করছি। আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন।